আমি জানি তুমি এ ধরনের মেয়ে নও। তুমি শুধু এই একটাই, আর এই একটার মালিক শুধু আমি। সেই জন্যই তোমাকে আমার কলিজার ভেতরে লুকিয়ে ফেলতে ইচ্ছে করে। যদি কেউ হাত বাড়িয়ে তোমার হাত ধরতে আসে তাহলে দক্ষ যজ্ঞ বাঁধিয়ে ফেলতে কিন্তু দুবার ভাববো না। মানে? ভালোবাসি বলতে হবে না, কিন্তু তুমি শুধু আমার দিকেই তাকাবে, আমাকেই ভালোবাসবে। এর মানে কি? আপনার কেন মনে হচ্ছে আমি অন্য কারো দিকে তাকাবো? তুমি হয়তো তাকাবে না, কিন্তু অনেকেই তোমার দিকে তাকাবে। তাই যথাসম্ভব নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। আমার জানা মতে সবকিছুই নিয়ন্ত্রণে আছে, কিন্তু আপনি বারবার অহেতুক একটা বিষয় ইঙ্গিত করছেন কেন? রোজা নিজেকে নিজে প্রোটেক্ট করতে জানে। তারপরেও তুমি একজন মেয়ে। মেয়ে বলে কি আমরা দুর্বল এমন মনে হয় আপনার? অনেক ক্ষেত্রেই মেয়েরা যেমন পুরুষদের চেয়ে এগিয়ে আছে, তেমনি অনেক দিক থেকেই তারা পুরুষদের থেকে পিছিয়ে আছে। এই দিকটা একটু চিন্তা করলেই তুমি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আপনি হয়তো কোনো কিছু নিয়ে চিন্তিত, তাই এরকম বলছেন। আমাকে কি বিষয়টা বলা যায়? তোমাকে বলে অহেতুক ঝামেলা বাড়িয়ে লাভ নেই। তুমি ঝামেলা বাঁধানো মেয়ে। তাহলে বিয়ে করতে চান কেন আমাকে? ভালোবাসি বলে। কেন? আদর্শ উত্তর না দিয়ে নীরব রইল। রোজাকে সে কেন ভালোবাসে এটা সে নিজেই জানে না, উত্তর দেবে কি? আর ভালোবাসায় সবসময় কারণ খুঁজতে হয় না। আদর্শ অফিসের স্যুটটা খুলে হাতে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ছাদ থেকে নেমে গেল। রোজা ওর যাওয়ার পানে তাকিয়ে রইল। আদৃশ যে কিছু একটা নিয়ে চিন্তিত এটা রোজা বুঝতে পারলেও ওর কিছু করার ছিল না, কারণ লোকটা কাউকেই কিছু বলে না। যা ভাবার যা করার নিজে থেকেই সেসব করে নেয়। সেজন্য বিষয়টা নিয়ে আজেবাজে চিন্তা না করে নিজের মস্তিষ্ককে সামলালো সে। এদিকে দুই পরিবারের সবাই যেহেতু রাজি, তাই খুব শীঘ্রই বিয়ের দিনক্ষণ পাকাপোক্ত করা হলো। অবশ্য বাড়ির লোকজন সবাই সেটাই চেয়েছিল, বাড়ির বড় ছেলের বিয়ে, তাও আবার সবার পছন্দের পাত্রীর সঙ্গে। এর থেকে আনন্দ আর খুশির কি হতে পারে? কিছুদিনের মধ্যে রোজার ভার্সিটির ক্লাসও শুরু হয়ে গেল। কিন্তু মেয়ের যেহেতু কয়েকদিন পরই বিয়ে, সেজন্য সুলতানা স্বামীর সাথে কথা বলে ঠিক করলেন তারা রোজাকে নিয়ে গ্রামেই ফিরে যাবেন। বিয়ে পর্যন্ত সেখানেই থাকবে। রোজার নিজ বাড়িতেই বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হবে। বাস্তবতা বুঝতে পেরে রোজারও সেটাই ঠিক বলে বোধগম্য হলো। কিন্তু বাদ সাধলো আদৃশ। বিয়ের যেহেতু দিন 15 বাকি, তো সবকিছু এখানে থেকেই করা যায়, ঝামেলাও কম হবে। কিন্তু আজিজুর সাহেব রাজি হলেন না। তিনি গ্রামের চেয়ারম্যান, তার একমাত্র মেয়ের বিয়ে কিনা এখানে থেকে দেবেন? এটা কিছুতেই মানার মতো নয়। ধুমধাম আয়োজন করে তিনি মেয়েকে আদৃশের হাতে তুলে দেবেন। এখানে মেয়ের পরিবারেরও নিজস্ব চিন্তা, ইচ্ছা, স্বপ্ন আছে। সেটা ভেবেই ইনায়েত সাহেব আদৃশকে বোঝালেন। অগত্যা স্বাভাবিক থাকার চেষ্টা করে আদৃশ বিষয়টা মেনে নিল, কিন্তু সে মোটেও রোজাকে দূরে করতে চায়নি। রোজ সকালে রোজাকে দেখে ওর দিন শুরু হওয়াটা আজকাল অভ্যাসে পরিণত হয়েছে। এর ব্যতিক্রম হলে সারাটা দিন কেমন অদ্ভুত অস্থির লাগে ওর। কিন্তু রোজাকে সে আজীবনের জন্য ও নিজের করে পাবে, এজন্য কিছুটা কষ্ট তো পোহাতেই হবে। এসব বলে নিজেকে বুঝ দিল আদৃশ। কাল ভোরের ট্রেনে রোজারা গ্রামে চলে যাবে। টিকিট কাটাও ইতিমধ্যে শেষ। আদৃশ এ বিষয়ে কিছুই জানতো না। সন্ধ্যায় ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরে খবরটা শুনেই ওর মেজাজ তর তর করে বেড়ে গেল। এত শীঘ্রই যে রোজারা চলে যাবে ঘূর্ণাক্ষরেও ভাবেনি সে। ঠিকঠাক করে কফিটাও খেতে পারলো না। রাতের খাবারের সময় মনের করে সুপ্ত একটা ইচ্ছা নিয়ে ডাইনিংয়ে এসে রোজার পাশের চেয়ারে ঈশাকে দেখে মেজাজ তিরিক্ষি হয়ে গেল ওর। কেউ কি জানে না এখন রোজার আশেপাশে থাকা, একটুখানি সময় কাটানোর ইচ্ছে আদৃশের থাকতে পারে? এটা তো ওর মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। সবাই কি মৌলিক অধিকারের বিষয়গুলো ভুলে গেল? হয়েছেটা কি সবার? আদৃশের চেহারায় গৌণ বর্ণের মেঘ যেন খেলাধুলা করতে লাগলো। ঈশা পানির গ্লাস হাতে নিয়ে গিয়ে আচমকা ওর দিকে চোখ পড়ল। ভাইয়ের মনোভাব চট করে বুঝতে পারলো ঈশা। কেউ ওদের লক্ষ্য করছে না দেখে ঈশা বোকা বোকা হাসি দেওয়ার চেষ্টা করে অতি নিচু স্বরে বলল, এই এখানে বসবে নাকি? আমি কি পাশের চেয়ারটাতে চলে যাব? হুম, তুমি কি রেগে আছো ভাইয়া? ইচ্ছে করছে খাবারের টেবিলটাই উল্টিয়ে দেই, বুঝতে পারছিস? ওকে ওকে, আমি বুঝতে পারছি তোমার কথা। এক্ষুনি উঠে যাচ্ছি, টেক ইউর টাইম। বলেই ঈশা সেখান থেকে উঠে গেল। এসব কথা রোজার কর্ণগোচর হতে ও অবাক হয়ে তাকালো ওদের দিকে। আদৃশ থমথমে চেহারা নিয়ে ওর পাশে বসতেও প্রশ্ন করলো, আপনার কি খানিকটা লজ্জাও নেই? কোথায় কিভাবে ব্যবহার প্রদর্শন করতে হয় সেটা নিম্নতম জ্ঞান কি আপনার মধ্যে নেই? আচ্ছা, আপনি কি বিয়ের পরও সবার সামনে আমার সাথে এরকম ব্যবহার করবেন? মনে হয়।
আই সোয়ার আমি আপনার সংসারই করব না। যেদিকে দু চোখ যায় চলে যাব। যে আমাকে বুঝবে, যে আমাকে এমন বিব্রতকর অবস্থায় ফেলবে না, তাকেই খুঁজে নেব। মানে সোজাসুজি কথা বলি, সেজন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তোমার একটু মায়া হবে না আমার জন্য? একদম না। যে আমাকে সম্মান দিতে জানে না, তার জন্য আবার কিসের মায়া? আদ্রিস সবার সামনে চেঁচিয়ে ওঠার চেষ্টা করেও নিশ্চুপ রইল, কারণ রোজা এটা পছন্দ করবে না। সেজন্য ও সরি কথাটি উচ্চারণ করে চুপচাপ খাওয়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ভুলবশত টেবিলের নিচ দিয়ে রোজার পায়ে ধাক্কা লেগে গেল। আর অসহায় ভঙ্গিতে রোজাকে দেখলো। এদিকে আদ্রিসের অসহায় ভঙ্গিমা দেখে রোজার পেট ফেটে হাসি এলো, কিন্তু মুরব্বীদের সামনে আর হাসি দিল না। চোখে মুখে কাঠিন্যতা এনে তীব্র দৃষ্টিতে আদ্রিসের দিকে তাকাতেই ও থেমে গেল। আদ্রিস বলল, বিলিভ মি, এটা নিতান্তই অ্যাক্সিডেন্ট, আমি ইচ্ছে করে করিনি। এটা নিতান্তই দুর্ঘটনা নয়, সব আপনার ইচ্ছাকৃত কাজ। আপনি আজকাল বেশি লুতুপুতু ব্যবহার করছেন। এটা বলেই রোজা আবার খাওয়ায় মনোযোগ দিল। আদ্রিস আটকে রাখা দীর্ঘশ্বাস ছেড়ে পানির গ্লাসের দিকে হাত বাড়ালো। আদ্রিস লুতুপুতু কাজ করছে কিভাবে বলতে পারলো রোজা? এত নির্দয় ব্যবহারে আদ্রিসের মনটা যে ছাই হয়ে ধোয়ার ন্যায় উড়ে যাচ্ছে, এটা বোঝে না ও রোজানু। আজ ওকে আগের তুলনায় ভীষণ কঠিন আর রাগই মনে হচ্ছে। এতদিন আদ্রিস ওকে কতই না বিব্রত অবস্থায় ফেলেছে, আর এখন ছোঁয়ার আগেই লকডাউন ঘোষণা করে দিয়েছে। কথার মার প্যাচে ফেলে ওকে নাস্তানাবুদ করেছে। লোকে বোধহয় ঠিকই বলে, বউয়ের সামনে অধিকাংশ লোকই নেংটি ইঁদুর। মাঝে মধ্যে বিড়ালের মতো মিউ মিউ করা ছাড়া ওদের আর কাজ নেই। শিয়ালের মতো চালাকি করে ঘোড়ার পায়ের লাথি খেতে হয়। মেয়ে মানুষ এত নির্দয় হয়, রোজাকে না দেখলে বুঝতেই পারতো না আদ্রিস। ততক্ষণে সবার খাওয়া শেষ। আদ্রিস যেহেতু সবার পরে খেতে বসেছে, তাই টেবিলে সে একাই রয়ে গেল। ইশারা করে রোজাকে একটু অপেক্ষা করতে বললে রোজা ওকে পাত্তাই দিল না। রোজার এই ব্যবহারে আদ্রিস আর খেলোই না, উঠে হন হন করে চলে গেল। নিশিতা পেছন থেকে ডাকলেও আদ্রিস শুনল না। যেহেতু ভোরের ট্রেনে সুলতানার গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন, তাই খুব তাড়াতাড়ি শুয়ে পড়লেন তিনি। রোজাকেও ঘুমিয়ে পড়তে বললেন, কিন্তু ডাইনিংয়ের ঘটনাগুলোর কথা মনে পড়তে রোজার আর হাসি চাপতে পারল না। কিভাবে উচিত শিক্ষা দিয়েছে আদ্রিসকে ভাবতে নিজেকে সুখী সুখী লাগছে। কিন্তু ভোরে যাওয়ার সময় যদি দেখা না হয়, এই ভেবে সে আদ্রিসের ফোনে একটা মেসেজ লিখল। ভোরে বাড়ি যাচ্ছি, আপনাকে জানানোর প্রয়োজন মনে করলাম বলেই জানালাম। শুভরাত্রি। ফোনে বিরক্তিকর টুং শব্দটা হতেই আছাড় দিতে ইচ্ছে করলো আদ্রিসের, কিন্তু অনেকদিন পর ফোনের স্ক্রিনে রোজার নাম্বার দেখে একটা মেসেজ এসেছে দেখে তাড়াতাড়ি সেটা সিন করে লেখাটা পড়লো। তারপর তড়িঘড়ি করে টাইপ করে লিখলো, সাবধানে থেকো, আর এখন একটু দেখা করবে প্লিজ? আমি সকালে দেরিতে উঠি, যদি দেখা না পাই। কেন? প্লিজ, ভালোবাসি। অগত্যা রোজা নেহার ঘরের বারান্দায় এলো। আদ্রিসকে ওর ঘরের বারান্দায় আসতে বলল। দুজনকে দেখলো। আদ্রিস রেগে গিয়ে বলল, এটা কি ধরনের দেখা করা? কাছ থেকেও দূরে না ছুঁয়ে দেখা করা। তুমি এভাবে মিন করছো কেন? আমি কি সবসময় তোমায় ছুঁই নাকি? একবার রাগের মাথায় ভুল করে। গভীরভাবে ছুঁয়েছিলেন। আদ্রিসের রাগের পারদ হুট করেই নেমে গেল। অদ্ভুত এক ঘোরে থেকেই বলল, আরেকবার ছুঁই, দূর থেকে। কিভাবে? এভাবে। বলেই বাতাসে আদ্রিস চুমু এঁকে দিল। ওর কাণ্ডে কিং কর্তব্য বিমূঢ় হয়ে রোজা দাঁড়িয়ে রইল। ও অনুভব করলো বাতাসটা যেন মুহূর্তে ওর গাল ছুঁয়ে গেল। লজ্জা পেল সে। রাত্রি নিস্তব্ধতার ঘনঘটায় কালচে মেঘের ছুটে চলা দেখতে দেখতে দুজনে বারান্দায় কাটিয়ে দেয় অনেকটা সময়। মাঝরাতে বৃষ্টি নামে। ঘুরে ঘুরে দুজনেই দুজনকে অনুভব করে, কিন্তু কেউ জানতে পারে না কারোর মনের খবর। শুক্রবার, ছুটির দিন। ভোরের ট্রেনে রোজারা গ্রামে ফিরে গেল। রাতে দেরি করে ঘুমাতে যাওয়ায় আদ্রিস ইচ্ছে থাকলেও তখন ঘুম ভেঙে উঠতে পারেনি। আদ্রিসের উদ্ভট রাগের কারণে বাড়ির কেউ ওকে ডাকার সাহসও করে না। যখন ঘুম থেকে উঠল, প্রথমেই রোজার কথা মনে পড়ল। বেডসাইড টেবিলে থাকা ঘড়িটা তড়িঘড়ি করে হাতে নিয়ে দেখলো বেলা 12টা। বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে একটা আছাড় মারল ঘড়িটাকে। তিক্ত মেজাজে টি শার্টটা গায়ে চড়াতে চড়াতে বিছানা থেকে নামতেই ঘড়িতে পা পিছলে মেঝেতে আছাড় খেয়ে পড়ল। নিজের উপর বিরক্ত হয়ে সেখানেই বসে থাকলো আদ্রিস। উঠল না সেখান থেকে। হাত বাড়িয়ে নিজের ফোনটা নিয়ে হতাশ ভঙ্গিতে ডায়াল করলো একটা নম্বরে। 2-3 বার রিং হয়ে যাওয়ার পরেও যখন ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া গেল না, তখন দাঁতে দাঁত চেপে নিজের ফোনটা কপালে বাড়ি দিয়ে যেভাবে ছিল সেভাবেই বসে রইল। ফোনটা ভাঙলো না, কারণ রোজা যদি পরে ফোন করে
তাহলে আদ্রিসের সাথে যোগাযোগ করতে পারবে না। যদিও আদ্রিসের যথেষ্ট সন্দেহ আছে রোজা ওকে ফোন দেবে কি না। এই মেয়ে যে ওকে ফোন দেবে না এটা খুব ভালো মতোই জানে। আদ্রিস হতাশ কণ্ঠে আনমনে বলল। মেয়ে মানুষ যে কেন এত নিষ্ঠুর হয় কে জানে। দরজার ওপাশ থেকে ফিহার কণ্ঠ শোনা গেল। ভাইয়া, এই ভাইয়া, আদ্রিস শুনতে উঠেছো? পেয়েও আমি জবাব কি দিল না। খাবার নিয়ে আসতে মনোতা বলবো? অবলম্বন করে ভাইয়া? আগের ন্যায় বসে রইল। সারা শব্দ না পেয়ে ফিহা কি করবে বুঝে উঠতে পারলো না। ঘরের ভেতরে থাকা আদ্রিস এক পর্যায়ে কিছু একটা চিন্তা করে অনেকক্ষণ পর বলল। আছিস তুই ফিহা? বাইরে থেকে ফিহার কোনো সাড়া না পাওয়া গেলেও উৎসের গলা শোনা গেল। উচ্চ স্বরেই বলে উঠল। ফিয়া নেই, আমি আছি। আদ্রিস হন্তদন্ত পায়ে উঠে গিয়ে দরজা খুলে দিল। উৎসে ঘরে ঢুকতে ঢুকতে বলল। তোমার কি কিছু প্রয়োজন আছে নাকি? তুই কিভাবে বুঝলি? কমন সেন্সের প্রশ্ন ভাই। বাই দ্য ওয়ে, তোমাকে এত আপসেট দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? আমাকে বলবে নাকি ফিয়াকে? আফটার অল ফিয়া তোমার অনুগত বোন। তুই কি আমার সঙ্গে ফাইজলামো করতে এসেছিস? মোটেও না, আমি তো তোমার সাহায্য লাগবে কিনা জিজ্ঞেস করতে এলাম। তোর খালার বোন ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছাতে পেরেছে? জানিস এ ব্যাপারে কিছু? আদ্রিসের ঘোরালো পেঁচালো কথাবার্তা শুনে উৎস মনে মনে হাসলো। তারপর বলল। বাড়িতে পৌঁছে খেয়ে দিয়ে ঘুমও দিয়েছে। ইভেন আমি তাদের পৌঁছে দিয়ে বাড়িতেও ফিরে এসেছি। মানে তুইও গিয়েছিলি নাকি? আমি তো জানি না। হ্যাঁ গিয়েছিলাম। আঙ্কেল আন্টি এতগুলো ব্যাগপত্র নিয়ে এত দূরে যাবে তাই আমি সাথেই চলে গেলাম। আর এই কথাটা তুই আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? তোমাকে জানানোর প্রয়োজন বোধ করিনি। আফটার অল রোজার সাথে আমার চেনা জানা বা সম্পর্কের বয়স তোমার চেয়ে বেশি। তুমি ওর ফিয়ন্সি আর আমি ওর বড় ভাই, পার্থক্যটা বুঝো ভাই। আদ্রিসের ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। হাতের মুঠো কিলবিল করতে লাগলো। উৎসের নাক বরাবর ঘুষি দিতে ইচ্ছে করলো, তবুও সে চড়া গলায় প্রশ্ন করলো। এই তোর গার্লফ্রেন্ড নেই? না ভাইয়া। কেন নেই? তোর মতো এত সুদর্শন একটা ছেলের কেন গার্লফ্রেন্ড থাকবে না? কারণ রোজার মতো কাউকে পাইনি বলে। ওর কথা শুনে আদ্রিস হতভম্ব হয়ে গেল। রাগে ফুঁসতে থাকা অবস্থায় মাথা ঝিমঝিম করতে করতেই এক পর্যায়ে ব্যথাও শুরু হলো। ওর মনে হচ্ছে গায়ে কেউ মরিচের গুঁড়ো পেস্ট করে লাগিয়ে দিয়েছে। পুরো চোখ মুখ লাল হয়ে গেল। উৎস নিজের হাত দুটো আড়াআড়িভাবে ভাঁজ করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আদ্রিসকে জিজ্ঞেস করলো। আর ইউ জেলাস ভাইয়া? আদ্রিস ছুটে গিয়ে উৎসকে খুশি মারতে যাবে তার আগেই উৎস ওর হাত ধরে ফেললো। তারপর বলল। এত চলো কেন? রিল্যাক্স। নাকি আমার বোনের জন্য মন আকুপাকু করছে বলে আমার উপরে রাগ দেখাচ্ছ? দিস ইজ নট ফেয়ার ভাইয়া। তোর বোন না ভাবি বলবি ওকে? নেভার, ও আমার বোন। কিন্তু তুই ওকে বোনের নজরে দেখিস বলে মনে হয় না। আর ইউ ম্যাড? জোকস বুঝো না তুমি? ইদানিং এত বাচ্চা বাচ্চা বিহেভ করছো কেন? রোজা যথেষ্ট বুঝদার, ইমপ্রেসিভ, আর তুমি অবুঝের মতো কথাবার্তা বলছো। তোমাদের তো মানাবেই না। এর চেয়ে তুমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো, ভালো মানাবে। বেশি সাহস তোর। আমার সাথে মজা করিস ডাফার? ছোট আব্বুকে যদি না বলি তো আমার নামও আদ্রিস নয়। সরি ভাইয়া, আর এমন ভুল করবো না। আব্বুকে বলো না। তোর ফোন আর পাসওয়ার্ড দে আর ভাগ এখান থেকে। কেন? আমি বলেছি তাই। দিবি নাকি ছোট আব্বুকে বলবো? উৎস তড়িঘড়ি করে ফোনটা বের করে আদ্রিসের হাতে তুলে দিল। আদ্রিস বাঁকা হেসে বলল। নাও গেট আউট। উৎস ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বিষণ্ণ গলায় বলল। বোনটা আমার, অধিকার বেশি তোমার? কি দিনকাল পড়লো, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। উৎস বেরিয়ে যেতেই আদ্রিস নিচ তলায় গেল। রান্নাঘর থেকে ব্রেড আর কফি নিয়ে এসে দরজা বন্ধ করে পায়ের উপর তুলে বসলো পা। তারপর নিজের ফোন থেকে রোজার ফোনে কল দিল। প্রায় 12টা কল দেওয়ার পরেও যখন রোজা ফোন ধরলো না তখন ওর মেজাজ খারাপ হয়ে গেল। পরক্ষণে রাগ সামলে শান্ত মেজাজ আর ঠান্ডা মাথায় উৎসের ফোনটা হাতে নিয়ে সুন্দর একটা হাসি দিয়ে কফির মগে চুমুক দিয়ে ডায়াল করলো রোজার নাম্বারে। সেকেন্ডের মাঝে রোজা ফোন রিসিভ করে বলল। হ্যাঁ তুমি বাঁচালে। আর কিছুক্ষণ হলে নির্ঘাত আমার ফোনটা আত্মহত্যা করতে চাইতো। কেন, তোমার ফিয়ন্সে ফোন করেছিল বলে? উপাস থেকে আদ্রিসের গলা শুনতে পেয়ে রোজা জিভ কাটলো। তারপর আমতা আমতা করে বলল। ও আপনি? কিন্তু ভাইয়ার ফোন আপনার কাছে কেন? ভাইয়ের খোঁজ পরে নিও। আমার ফোন রিসিভ করনি কেন? না মানে আমি ঘরে ছিলাম না, ধরার আগেই কল কেটে গেছে। তুমি ঠিকঠাক মিথ্যাও বলতে শেখোনি। আমাকে ভয় পাও নাকি লজ্জা? আপনি একটা গাভেজ। আপনাকে ভয় পাবো আমি? আপনি জানেন আমি রোজা, আর রোজা কাউকে ভয়টাই পায় না। সেদিন চুমু দেওয়ার সময় যেভাবে রিয়াক্ট করেছিলে তাতেই প্রুফ হয়ে যায় তুমি আমাকে লজ্জা ভয় দুটোই পাও, কিন্তু প্রকাশ্যে আনতে চাও না। আর যদি বলো আমি কিভাবে বুঝলাম তাহলে বলবো, যাকে ভালোবাসি তার সবটা জেনে বুঝে চিনে নিয়েই ভালোবাসি। আর কাল রাতে তোমার দেওয়া খানিকটা সময়ের জন্য এক সমুদ্র ভালোবাসা
কি করছেন এখন? তোমাকে ভাবা ছাড়া আমার আপাতত কোনো কাজ নেই। আপনি সবসময় এভাবে কথা বলেন কেন? একটু তো বদলানুন। বোধহয় সেটা পারবো না। আফটার অল জীবনে প্রথম করে মেয়েকে ভালোবেসেছি, তার সাথে ফ্লার্ট করতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। যা ভালো বুঝুন করুন। রাখছি। ওয়েট ওয়েট, আবার কি? বাড়ি থেকে একা একা কোথাও বের হবে না কিন্তু, সাবধানে থাকার চেষ্টা করবে, ওকে? কেন? তোমাকে তো গ্রামের একটা ছেলে বিরক্ত করে, সেজন্য বললাম। ও কিন্তু মোটেও সুবিধার নয়। রোজা আকস্মিকতা হতভম্ব হয়ে গেল, মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। রাফির কথা মিনমিন করছে আদৃশ, কিন্তু ও কিভাবে জানলো? রোজার নিজের মাথায় তো নেই কথাটা। ও তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে ওর কথা জানলেন? ওকে চেনেন আপনি? মানে আপনিও? এসব কথা রাখো, আমি ফোন দিলে অবশ্যই ধরবে, আর যেন অন্য কারো ফোন থেকে যোগাযোগ না করতে হয়। আমি আবার এতটাও ফালতু ছেলে না যে সারাদিন তোমাকে ফোন দিয়ে কথা বলতে চাইবো। যদি এটা করতেই আমার ইচ্ছে করে কিন্তু সেলফ রেসপেক্ট বলে একটা কথা আছে না? আপনার আবার সেলফ রেসপেক্টও আছে নাকি? বাহ। আমি কিন্তু ফালতু প্রেমিক নই। কারণ আপনি রোজাকে ভালোবেসেছেন। রৌদ্রকরোজ্জ্বল বিকেল, হিমেল হাওয়ায় গাছগাছালির পাতা দুলছে ধীর গতিতে। ততদিনে শুকিয়ে যাওয়া বৃক্ষরাজি তরতাজা হয়ে ওঠার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। আম গাছের নতুন পাতা, নতুন মুকুল এসেছে। সেখানকার তীব্র সুবাসে রোজাদের বাড়ির চারপাশটা আজকাল বড্ড মোহময় হয়ে থাকে। সেই সাথে চারদিকে অদ্ভুত এক নীরবতা বিরাজ করে। আকাশে পেঁজা তুলোর মতো ওড়াউড়ি করে মেঘমাল্লার দল। প্রকৃতি জানান দিচ্ছে শীতকাল প্রায় শেষের পথে, কিন্তু শীতের তীব্রতা কমেনি। ধোঁয়াটে কুয়াশার জাল আর ঠান্ডা বাতাস প্রতি মুহূর্তেই মনে করিয়ে দেয় এখন শীত প্রকৃতিতে তার ভূমিকা রাখায় মশগুল। হরসপুর গ্রামের চেয়ারম্যান বাড়িতে এখন চলছে হৈ হৈ রব। বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। আশেপাশে গ্রাম সহ শহরের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গকেও নিমন্ত্রণ করেছেন আজিজুর সাহেব। আত্মীয় স্বজন প্রতিবেশীরা বাড়িতে ভিড় জমাচ্ছে বিয়ের নানাবিধ কর্মকাণ্ড ও রাজনীতিতে অংশ নেওয়ার উদ্দেশ্যে। এসব কিছুর তাড়নায় আদৃশের ফোন ধরার জন্য তেমন একটা সুযোগ পায় না রোজা। কাল ভদ্রে পেলেও বাড়ি ভর্তি লোকজনের জন্য 2-1 মিনিটের বেশি কথা বলা হয়ে ওঠে না ওর। এ নিয়ে আদৃশ যতটা না বিরক্ত, তার চেয়ে বেশি বিরক্ত রোজা। ও হবু বউ বলে সারাক্ষণ কেউ না কেউ ওর সঙ্গেই থাকছে। গ্রামের কিছু কুসংস্কার মতে বিয়ে ঠিক হওয়া মেয়ের ওপর অশরীরী আছর করে এবং আরো নানাবিধ সমস্যা করে। আর মেয়ে যদি সুন্দরী হয় তাহলে তো আর কোনো কথাই নেই। যদিও রোজা এসব বিশ্বাস করে না, কিন্তু সুলতান আর বড় চাচির তোড়জোড়ে সারাক্ষণ 2-1টা মেয়েকে সাথে নিয়েই ওর ঘুরতে বা ঘুমাতে হয়। সেই কারণে নিজের ইচ্ছে মতো কিছু তো করতেই পারে না, আবার আদৃশের সাথে যোগাযোগ রক্ষা করতে সে ব্যর্থ। ওর ফোন এলেই রোজার অন্যান্য কাজিনরা পুরো বাড়িতে সে কথা রটিয়ে বেড়ায়, আর আদৃশের সাথে মজা করার জন্য এক প্রকার ফোনের উপর হামলে পড়ে। সবকিছু মিলিয়ে মারাত্মকভাবে বিরক্ত রোজা। তেমনই এক রাতে ডিনার শেষ করে আদৃশ ডায়াল করলো রোজার ফোনে কথা বলার আশায়। গত 2 দিন যাবৎ 1 সেকেন্ডের জন্য রোজার সাথে ও কথা বলতে ব্যর্থ। কথা বলেছে ওর কাজিন, চাচি বা ফুপু। সবাই মিলে আদৃশকে অহেতুক লজ্জা দেওয়ার চেষ্টা করে, যা খুবই বিরক্তিকর ব্যাপার। সেজন্য আদৃশ আজ মনে মনে দোয়া পড়তে পড়তে খুব চাইলো এইবার যেন ফোনটা রোজাই ধরে, আর যদি না ধরে তাহলে সে আজ শেষ দেখে ছাড়বে এর। কোনো কেউ ফোন ধরলে সে আর কোনো ম্যানার্স দেখাবে না, মুখের উপর অপমান করে দেবে। হবু স্বামী স্ত্রীর মাঝে তোরা কেন কাবামি হাঁটি হবি? কিন্তু আদৃশের চাওয়া পূরণ হলো না। ফোন রিসিভ করলো রোজার দূর সম্পর্কের এক মাঝ বয়স্ক ফুপু, নাম রেশমি বেগম। তার অহেতুক কথা আর চড়া মেজাজের জন্য সবাই তার উপর বিরক্ত হলেও খুব ভয় পায়। গত 2 দিন যাবৎ রোজার ফোনটা তার কাছেই আছে। আদৃশের সাথে কিছুতেই রোজাকে কথা বলতে দেন না তিনি। তার মতে বিয়ের আগে এত কথা বলে বিয়ের পর ভালোবাসা বলে আর কিছুই থাকে না নাকি। এবার ফোনটা ধরেই তিনি বিকট একটা হাসি দিলেন, ফলে আদৃশও মুহূর্তের মধ্যে বুঝে গেল এই ব্যক্তিটিকে। আর মহিলাটির হাসিটা খুবই বিশ্রী লাগলো আদৃশের কাছে। আদৃশ কপালে হাত চেপে ইজি চেয়ারে বসে রইল শক্ত হয়ে। ভেবেছিল কটা কড়া কথা শুনিয়ে দেবে, কিন্তু পারলো না। বিরক্তি মাখা কণ্ঠ নিয়ে সে হাসার চেষ্টা করে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম। আপনি কি রেশমি ফুপু? কাল রাতে আজ সকালে তো আপনি কথা বলছিলেন, তাই না? ভালো আছেন? হ বাবাজি,
আমি তোমাগো রেশমি ফুপু। তোমার মনটা আসলেই অনেক পরিষ্কার। কি নম্র ভদ্র ব্যবহার, আবার সালামও দিলা। আজকালকার পোলাপান তো গুরুজনদের সম্মান দেয়া ভুইলাই গেছে। আমি ভালো আছি বাপ, তা তুমি কেমন আছো? কাজ কাম কেমন চলতেছে? ভালো, আলহামদুলিল্লাহ। ভালো হইলেই ভালো। তা তুমি যেন কি বাবাজি, আজিজুর কইছিল তুমি ইঞ্জিনিয়ার নাকি? ওটা সিভিল ইঞ্জিনিয়ার হবে। ও আইসা, আমাগো পাশের বাড়ি হামজা ভাইয়ের ছোট মাইয়া মনির বিয়া হইছে এক ইঞ্জিনিয়ারের লগে। হ্যাঁ দিন দেখলাম মনির জামাই আমাগো বাজারে ভাঙা গাড়ি মেরামত করতাছে। পরে গিয়া জিগাইলাম ওকে, হ্যাঁ কইল হ্যাঁ নাকি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো তুমি কি ঠিক করো বাবাজি? কারেন্টের লাইন? এই প্রশ্ন শুনে আদৃশের মেজাজ অত্যধিক খারাপ হয়ে গেল। কারেন্টের লাইন ঠিক করে মানে কি? মহিলা সব কি বলছে? ভীষণ বিরক্ত হয়ে আদৃশ বলল, না না, ওসব করি না। বাই দ্য ওয়ে, আপনার ভাতিজির সঙ্গে জরুরি একটু কথা ছিল। ফোনটা কি দেওয়া যাবে? হ্যাঁ তো ঘুমাইয়া গেছে, আর তুমি হ্যার লগে কথা কইবার বাহানা খুঁজতেছ তাই না? তই শুই না রাখো বাবাজি, বিয়ার আগা পর্যন্ত তোমাগো আর কথা নাই। ততদিন পর্যন্ত আমার সাথেই তোমারে কথা কহন লাগবো। রেশমি বেগম এমনি এমনি হয় নাই, আমারে বেবকুব বানানো এত সহজ না, বুঝলা? আদৃশ আর কিছু না বলে খট করে ফোনটা কেটে দিল। ফোনের মধ্যে মহিলার কথা শুনে আদৃশ বুঝতে পারল তার শান্তশিষ্ট রোজা সামনাসামনি কতটা ভুগছে এই মহিলার জন্য। আদৃশ ঠিক কি করবে বুঝে উঠতে পারল না। বিয়ের আগ পর্যন্ত নাকি কথা বলা যাবে না, মগের মূল্য নাকি সবকিছু। এক্ষুনি রোজার সাথে ওর কথা বলা চাই, তার যে কোনো মূল্যে। আদৃশ ফোন ঘেটে ওর নাম্বার বের করলো। রোজার চাচা বাবা বাজারে, রোজার মা চাচিও ওকে রোজার সাথে কথা বলতে দেবে না ওই রেশমি ফুপুর জন্য। কোনো সুযোগ না পেয়ে আদৃশের দিশেহারা অবস্থা। ঘড়িতে রাত 8টা। এক মুহূর্তে কিছু একটা চিন্তা করে ডেনিম শার্ট আর পায়ে স্নিকার চাপিয়ে ওয়ালেটটা পকেটে ঢুকিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো আদৃশ। রাগে তার চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে। রেশমি ফুপুকে উচিত শিক্ষা দিতে মন চাচ্ছে। এই মহিলার জন্যই ওকে এত রাত করে বাড়ি থেকে বেরোতে হচ্ছে। বাড়ির কিছু কাজে মাকে সাহায্য করতে করতে রাত প্রায় 12টা বেজে গেল রোজার। এতগুলো কাজ সেরে ক্লান্ত হয়ে সে নিজের ঘরে গেল। রেশমি বেগমের 2 মেয়ে রাহা আর রাহি, দুজন মায়ের বাধ্যগত সন্তান এবং মা যা বলে তাই করে। মায়ের কথা মতো তারা দুজন রাতে রোজার সাথেই ঘুমায়। ঘরে ঢুকতেই ঘুমন্ত দুজনকে দেখে রোজা হতাশ হলো। বিছানায় বিন্দু মাত্র খালি জায়গা নেই যেখানে ও শোবে। দুবোন হাত পা এদিক সেদিক ছড়িয়ে ঘুমিয়ে আছে। রাগে দুঃখে রোজার কান্না চলে এলো। চোখ থেকে ঘুমও উধাও। নিজের ফোনটা থাকলে অন্তত সময় কাটানো যেত, এটা ভেবেই আফসোস হচ্ছিল ওর। ঠিক তখনই জানালার পাশে কিছু একটা পড়ার শব্দ হলো। আওয়াজ শুনে রোজা ভয় পেয়ে গেল। রাফি ছাড়া এইদিকে আর কেউ আসেনি। এত রাতে সে এখানে কি করছে? ইতিমধ্যে জানালায় কয়েকবার টোকাও পড়েছে। রোজা দম আটকে বসে রইল। কাকে ডাকবে এখন? রোজাকে হিতাহিত জ্ঞান শূন্য মনে হচ্ছে। রাহা রাহিকে ডাকলেও ওরা ওর কথায় পাত্তা দিল না। দুজনেই কম্বল মুড়িয়ে পুনরায় ঘুমিয়ে মগ্ন হলো। এক পর্যায়ে ও ঠিক করলো বাবাকে ডাকবে। যখন ঘরের দরজা খুলে বের হতে যাবে তখনই ফিসফিসানি শুনতে পেল। রোজা ভয়ে ভয়ে জানালার কাছে গিয়ে কান পেতে শোনার চেষ্টা করলো। তখনই গম্ভীর গলায় কেউ বলে উঠল, হ্যালো হ্যালো, কেউ আছো? হেল্প মি প্লিজ। গলাটা খুব পরিচিত লাগলো রোজার কাছে। মাথায় একটু চাপ দিতেও বুঝতে পারলো এটা আর অন্য কেউ নয়, স্বয়ং আদৃশের গলা। কিন্তু এত রাতে এই লোক এখানে কি করছে? হতভম্ব রোজা জানালার কপাট খুলতেই শীতের জবু থবু মেরে দাঁড়িয়ে থাকা আদৃশকে চোখে পড়ল ওর। আকস্মিকতায় চোখ মুখ চমকিত হয়ে উঠল। অবাক হয়ে প্রশ্ন করলো, আপনি এখানে? সত্যি? এত রাতে? রোজাকে দেখে আদৃশ আটকে রাখা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ দুটো বন্ধ করে আবার খুললো। তারপর বলল, হ্যাঁ, আমি এখানে। কেন এসেছেন? তোমার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে রাখিনি। তোমার ওই বদের হাড্ডি ফুপু অসভ্য মহিলার জন্য আমাকে এত রাতে আসতেই হয়েছে। রোজা ভীত সন্তুষ্ট গলায় ওকে থামিয়ে ধীর গলায় বলল, দয়া করে আস্তে কথা বলুন। পাশের রুমে ফুপি ঘুমাচ্ছেন। আওয়াজ শুনলে দৌড়ে আসবেন, আর আপনাকে দেখলেই হুলস্থুল কাণ্ড ঘটাবেন। আই ডোন্ট কেয়ার। বাট আই কেয়ার। ননসেন্স। বাই দ্য ওয়ে, আমাকে কি এখানে দাঁড় করিয়ে রাখবে? আমি ভেতরে আসবো কিভাবে? ভেতরে আসবেন মানে? বাড়ির সদর দরজায় তালা দেওয়া, চাবি আব্বুর কাছে। এখন কোনোভাবে আপনাকে বাড়ির ভেতরে আসতে দেওয়া যাবে না।
এটা ইম্পসিবল, আপনি প্লিজ চলে যান। নো ওয়ে, এত রাতে কষ্ট করে এসেছি, এখন ফিরে যাওয়া সম্ভব না। আমি এখন কি করব তাহলে? আমাকে ঘরে ঢুকতে দাও, দ্যাটস এনাফ। রোজা অবজ্ঞাসূচক হাসি দিয়ে বলল, ঘরে আমি ছাড়াও আরো দুজন রয়েছে, আপনি কি তাদের সাথে মিট করতে চান? কারা এরা? দ্যাট গ্রেট, রেশমি ফুপুর দুই মাত্র মেয়ে। ওরা কিন্তু আপনাকে অনেক পছন্দ করে। ওরা আমাকে চেনে? অবশ্যই, আপনাকে সোশ্যাল সাইটে ওরা ফলো করে। তাছাড়া আপনার বিশাল একটা ছবি বাঁধিয়ে নিজের কাছে রেখে দিয়েছেন রেশমি ফুপু। মানে আমার ছবি কেন? রোজার বিশিষ্ট বরমহাশয় বলে কথা। বাদ দিন, আপনি কিভাবে জানলেন এদিকে একটা সিঁড়ি আছে আর আমার ঘর এদিকেই? ছোটবেলায় একবার দেখেছিলাম আর আন্দাজ করেছিলাম এদিকেই হবে তোমার ঘর। উৎসকে জিজ্ঞেস করে কনফার্ম করে নিলাম। কেন এসেছেন? আমার সাথে দেখা করতেই তো। তাহলে দেখা করা শেষ, এবার যান। যার মানে কতদিন পর আমাদের দেখা আর তুমি তাড়িয়ে দিচ্ছ? হোয়াট দ্য? আমি তো তাড়িয়ে দিচ্ছি না, শুধু চাইছি আপনি যাতে ধরা না পড়েন। আমার ঘরে ওরা দুপুন ঘুমাচ্ছে, একবার যদি টের পায় তাহলে গণধোলাই খাওয়াবে আপনাকে। রোজাকে উতলা হতে দেখে আদৃশের একটু ভালো লাগলো। ওর মাথায় তখনই একটা দুষ্ট চিন্তা এলো। ভাঙা সিঁড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে হাত দুটো ভাঁজ করে রোজার উদ্দেশ্যে বলে উঠল, যেতে পারি এক শর্তে। শর্ত না মানলে এক্ষুনি বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করব। কি শর্ত? আদৃশ জানালার কাছে চলে এলো। গ্রিলের ফাঁকা অংশ দিয়ে রোজার খুব কাছে। ওর এই ব্যবহারে রোজা খানিকটা হক চুকিয়ে গেল। আদৃশ বাঁকা হেসে বলল, আই ওয়ান্ট টু এ কিস। ছি। আজ রাতটুকু এবং কালকের দিনটা এখানে কাটাচ্ছি। রোজার রাগ মিশ্রিত কণ্ঠে কিছু বলতে নিলেই বিছানার উপর থেকে রাহা ঘুম ঘুম গলায় জিজ্ঞেস করলো, কে কথা বলে? কেউ না তো, আমি। তুই ঘুমা। তোমার অহংকারী বোনের হবু বর। কিন্তু কথাটা রোজা বাদে আর কেউ শুনল না। রাহাত তখনই ঘুমিয়ে পড়েছিল। আদৃশের কাণ্ড কীর্তি দেখে ওকে মাঝরাতের পাগল বইকে আর কিছুই মনে হলো না রোজার। কোনো মতেই ও যাচ্ছে না দেখে রোজা আহত হলো। অনেক কষ্টে নিজের মনকে বুঝিয়ে শান্ত করলো সে। গ্রিলের ওপর থাকা আদৃশের হাতের পিঠে ছোট্ট করে একটা চুমু খেলো। এটার জন্য আদৃশ প্রস্তুত ছিল না। সে হতভম্ব হয়ে তাকিয়ে গেল। আর এই সুযোগে রোজা ঠাস করে জানালাটা বন্ধ করে রাহির মাঝখানে গিয়ে শুয়ে পড়ল। লজ্জায় ওর চোখ মুখ গরম হয়ে উঠল। ইস, কি কাণ্ড সে করেছে! আর আদৃশ তখনও সেভাবেই বসে রইল রেলিংয়ের উপর। ও তো রোজাকে অপ্রস্তুত করতে চেয়েছিল যাতে আরেকটু সময় কাটাতে পারে একসাথে। কিন্তু রোজা যে সত্যি কথাটা মনে করে ওকে কিস করবে সেটাও ভাবেনি। রেলিংয়ের উপর বসে আদৃশ নিজের অজান্তেই মুহূর্তটার কথা ভেবে হাসছিল। আর কাঁথার নিচে মুখ লুকিয়ে রোজা তখন ব্লাস্ট হচ্ছিল। 14টা দিন খুব দ্রুতই কেটে গেল। অবশেষে ঘনিয়ে এলো হলুদের দিন। বিয়ের দিন যত এগুচ্ছে রোজার মনে তত মিশ্র অনুভূতি হচ্ছে। আদৃশের সাথে ওর বিয়ে কথাটা ভাবলেই শিহরিত হয় মন প্রাণ। বারবার শুধু ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথাই মনে হয়। ওদের বাড়িতে যাওয়া, থাকা, খাওয়া, ঘোরাঘুরি, কিছু ভুল বোঝাবুঝি, আবার সব ঠিক হয়ে যাওয়া, ওদের বিয়ের কথা হওয়া, আদৃশের বাচ্চামো, ওর নিজের বাড়াবাড়ি, সব কিছু মিলিয়েই খুব অদ্ভুত এক অনুভূতি। প্রথম দিকে তো ও আদৃশকে এক প্রকার সহ্যই করতে পারতো না। ভাবতো লোকটা খুব খারাপ, নিজের কর্তৃত্ব অন্যের উপর চাপিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে ওর সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। লোকটা আসলেই ওকে খুব করে চায়। তবে দিন শেষে এসব কিছু পেছনে ফেলে ওই আদৃশের বউ হয়ে ওই বাড়িতেই যেতে হচ্ছে ওকে। এটা ভেবেই ও নিজের উপর অবাক হয় আজকাল। সত্যি নিয়তি খুব অদ্ভুত ভেবেই আলতো হাসলো রোজা। তপ্ত রোদ্দুরের ঢাকা সোনালি প্রকৃতি, হলদেটে একখানি সূর্যরশ্মি চুইয়ে এসে পড়ছে ওর ঘরের মেঝেতে, বারান্দায়। বাড়ির পেছনের জঙ্গল থেকে আসছে মৃদু বাতাস। চকচকে দুটি ছড়াচ্ছে মোহময় সূর্য। আজ ওর গায়ে হলুদ। সদ্য গোসল সেরে আসা রোজা তার ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছছিল। তখনই দরজায় টোকা পড়ল। চিন্তা জগৎ থেকে বেরিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে রোজা গিয়ে দরজাটা খুলে দিল। রোজার বাইরে রেশমি ফুপু দাঁড়িয়ে আছেন, হাতে খাবারের ট্রে। সেখানে রোজার পছন্দের সব তরকারি আর পোলাও সাজিয়ে রাখা। রেশমি ফুপু ওকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হেসে বললেন, গোসল সারা হয়েছে? দেখি সর, ঘরের ভেতরে ঢুকতে দে। শেষ। কিন্তু এত খাবার কার জন্য এনেছো? আমার জন্য হলে আগেই বলে দিয়েছি, আমি এত খাবার খাবো না। তুই খাবি না, তোর ঘাড় খাবে, তোর জামাই খাবে। জামাই খাবে মানে? তুই আমাকে যতটা বোকা ভাবিস আমি অতটাও বোকা না, বুঝলি?
তুই যদি খাবারগুলো না শেষ করিস তাহলে বাড়ির সবাইকে আমি সেই দিন রাতের ঘটনা বলে দেব। সেদিন রাতের কথা মানে? কোন রাতের কথা বলছো? তুই আর তোর জামাই যে জানালায় দাঁড়িয়ে প্রেম করছিলি সেই রাতের কথা। তুই কি ভাবিস চোখ থাকতেও আমি অন্ধ? রাহারাহি অন্ধ। ওহো, তুমি কিভাবে জানলে? রাহারাহি বলেছে, ওরা দেখেছে। কি? তোর এখনো না হইয়া জামাই নাকি জানালা দিয়ে লুকায়া তোর সাথে দেখা করে, আবার নাকি চুমুও খাস। এই মাথার কি আক্কেল বুদ্ধি নাই? ঘরে দুইটা উপযুক্ত মাইয়া রাইখা এসব করস, লজ্জা করে নাই? সব শহরের বাতাসে উড়াইয়া দিয়েছিস নাকি? রোজা হতভম্ব হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। তার মানে সেদিন যা ঘটেছে সবকিছু রাহি দেখে নিয়েছে ঘুমের ভান করে। আবার রেশমি ফুপুর কাছে সব উগলেও দিয়েছে। ছি, কি বিশ্রী ব্যাপার। মায়ের মতো এই মেয়ে দুটারও সব দিকে দৃষ্টি থাকে। এই ঘটনা বোধহয় বাড়ির সবাইকে তারা বলেও দিয়েছে। ইস, লজ্জায় রোজার ইচ্ছে করছিল মাটিতে গর্ত করে লুকিয়ে পড়তে। ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রেশমি বেগম গলা খাকারি দিয়ে বললেন, খাম্বার মতো দাঁড়াইয়া না থাইকা গিয়া বস, আমি নিজ হাতে খাইয়া দিই। তোর মায়ের হাতে মেলা কাজ আছে। আজই গায়ে হলুদ, কাল বিয়া। চইলা যাবি শ্বশুর বাড়ি, এর আগে পেট পুড়ে বাপের বাড়ির ভালো মন্দ খাওয়াইয়া নে। এই তোর শেষ খাওয়া। কেন? আর কখনো খেতে পারবো না। পারবি না কেন? এটা তোর নিজের বাড়ি, তোর অধিকার। আমি বোঝাইতে চাইছি যে বিয়ার আগে আর পরের খাওয়ানে কতখানি পার্থক্য আছে সেইটা। এখন তুই একলা, তখন হবি দোকলা, বুঝলি? হুম। রেশমি বেগম হাতের মুঠো থেকে রোজার ফোনটা বের করে ওর হাতে দিতে দিতে বললেন, শোন রোজা, আমারে আবার এতটাও দজ্জালিনী মনে করিস না। আমি আসলে দেখতে চাইছিলাম তোর জামাই তোরে কেমন ভালোবাসে, কথা না কইয়া থাকতে পারে কিনা। এই জন্যই তোর সাথে এতদিন কথা কইতে দেই নাই। কিন্তু এই পোলা যে পাগলের মতো বাড়িতে আইসা বইয়া থাকবো ভাবি নাই। সত্যি রে, তোরে অনেক ভালোবাসে। আর এই ঘটনা কিন্তু বাড়ির কাউরাই আমি বলি নাই। এইটা তোদের স্বামী স্ত্রীর নিজস্ব ব্যাপার। কিন্তু এইসব দেখা সাক্ষাৎ করবার আগে আশেপাশে কে আছে তা দেখা নিবি, বুঝলি? রেশমি বেগমের কথা আর আদৃশের প্রশংসা শুনে রোজার মন ভালো হয়ে গেল। ও বিছানায় নিজের পাশে রেশমি বেগমকে বসিয়ে বলল, আমাকে খাইয়ে দাও তো ফুপি। তুই সত্যি ভাগ্যবতী মাইয়া। হীরের টুকরো জামাই পাইছিস একখানা। চেহারা সুরত মাশাল্লাহ, তোর সাথে মানাইবে ভালা। নে এখন খাইয়া নে তো দেখি। দাও। এদিকে আদৃশদের বাড়িতেও বিয়ের আয়োজন চলছে। এত এত মানুষের মাঝে গায়ে হলুদের অনুষ্ঠান করাটা বেশ বিরক্তিকর মনে হলো ওর। তাই যত দ্রুত সম্ভব এই কার্যক্রম শেষে রাত 12টায় নিজের ঘরে চলে এলো। ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে রোজাকে ফোন লাগালো। প্রতিবারের মতো এবারেও ভেবেছিল ফোনটা রেশমি ফুপু ধরবে, কিন্তু ওকে ভুল প্রমাণিত করে এবার ফোন রিসিভ করলো রোজা। ঘুম ঘুম গলায় জিজ্ঞেস করলো, আপনি এত রাতে? কিছু হয়েছে? রোজার কণ্ঠ শুনতে পেয়েই আদৃশের সব ক্লান্তি নিমিষেই চলে গেল। তারপর ব্যগ্র কণ্ঠে বলল, কিছু হয়নি। অ্যাটলিস্ট তুমি ফোনটা ধরলে। এখন রাখুন, আমি ঘুমাচ্ছি। ঘুমাচ্ছ মানে? হলুদের অনুষ্ঠান হয়নি তোমার? হয়েছে, সন্ধ্যাতেই শেষ। এটা তো গ্রাম অঞ্চল, তাই আব্বুরা বেশি রাত করতে চায়নি। আপনার কি এতক্ষণে শেষ হলো? হ্যাঁ। আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত। ঘুমিয়ে পড়ুন, ফোন রাখছি। গুড নাইট। শুভরাত্রি। স্বস্তি ও শান্তিপূর্ণ মন নিয়ে দুজনেই ঘুমোতে গেল। দুজনের মধ্যে আর নেই কোনো বাধা। এবার শুধু এক হওয়ার পালা। কিছু স্বপ্ন সত্যি অন্যরকম হয়, রূপকথার মতো। শেষ প্রহরের অস্ত যাওয়া চাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতে দুজনেই একটা সময় ঘুমিয়ে পড়ে। পরদিন ভোর থেকেই রোজাদের বাড়িতে হইচই, বিয়ে বাড়ি বলে কথা। সবাই কাজ আর সাজগোজ নিয়ে ব্যস্ত। দুপুরের দিকে রোজাদের বাড়িতে আদৃশদের আগমন ঘটল। সবকিছুই কেমন যেন অদ্ভুত লাগছিল আদৃশের। ওটাকে আবৃত দেখেও সবকিছুই স্বপ্ন মনে হচ্ছিল। রোজাদের আশেপাশে প্রতিবেশীদের মুখে নিজের প্রশংসা শুনে জীবনে প্রথমবারের মতো খানিকটা লজ্জা লাগছিল ওর। তবে নিমিষে সেটা কাটিয়ে উঠতে পেরেছিল। রোজার বাবা চাচা সবাইকে তদারকি করতে ব্যস্ত। আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি তারা। নেহা, ফিহা, ঈশা রোজার ঘরে বসে মজা ওড়াচ্ছে। উৎসর তার বন্ধুরা আদৃশের সাথে সাথে রইল। প্রাণোচ্ছল বিয়েবাড়ির আনন্দ নষ্ট করতে হঠাৎ করে সেখানে আগমন ঘটল রাফির। সে এতদিন গ্রামে ছিল না। এই তো কিছুদিন আগে কেউ ওকে মেরে হাত ভেঙে দিয়েছিল।
তারই চিকিৎসা নিতে এতদিন সদরের হসপিটালে ভর্তি ছিল ও। কিন্তু রোজার বিয়ের খবর পেয়ে মাঝপথে চিকিৎসা থামিয়ে নিজের দলবল নিয়ে হাঙ্গামা করতে ওদের বাড়িতে চলে এসেছে লাঠি সোটা নিয়ে। এই অবস্থা দেখে মুহূর্তে বিয়ে বাড়িতে শোরগোল পড়ে গেল। এদিকে রাগে রাফির মাথা ফেটে যাচ্ছে। রোজার বিয়ে, আর ও আজকেই জানতে পারলো। ও কিছুতেই এই বিয়ে হতে দেবে না। রোজা শুধু ওরই বউ হবে। তাই বিয়ে বাড়ির যা কিছু সামনে পাচ্ছে সেটার উপরই ওর দলবল হামলা করছে। কেউ বাধা দিতে গিয়েও পারছে না। এদিকে রোজার বাবা চাচা হতভম্ব। এই মুহূর্তে এসে রাফি যে এরকম কাণ্ড ঘটাবে তা ঘুণাক্ষরেও ভাবেনি তারা। উচ্চর বন্ধুরা রাফিদের আটকাতে গেলে সে ইয়াদের মাথায় আঘাত করে বসে। এতে উৎস ক্ষুব্ধ হয়ে জিজ্ঞেস করে, তুমি এসব করছো কেন? এটা একটা বিয়ে বাড়ি। কোনো বিয়ে টিয়ে হবে না এখানে, সব বন্ধ। মানে? আমি রোজাকে বিয়ে করবো, ওর সাথে অন্য কারোর বিয়ে হইতে পারবো না, কিছুতেই না। তোমার মতো একটা ফালতু ছেলের সাথে আমার বোনের বিয়ে দেব ভাবলে কি করে? যাও এখান থেকে। আমি কাউরে পরোয়া করি না, আমি এই বিয়ে কিছুতেই হতে দিব না। এমন সময় আজিজুর রহমান আর তার বড় ভাই সেখানে আসেন। রাফির উদ্যতপূর্ণ আচরণে তারা প্রচন্ড রেগে যায়। রোজার বাবা বলেন, মেয়ে আমার, সিদ্ধান্ত আমার। তোমার মতো বখাটে ছেলের হাতে আমি কেন কোনো বাপই কোনো মেয়ে তুলে দেব না। আর তুমি এখানে এসে যেভাবে হামলা করছো তাতে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। ডাকুন না তাহলে, আমি কি না করছি নাকি? আপনি জানেন না আমার বাপের কত টাকা? যদি কিছু নাও করি তাহলেও আপনার মায়া সারা জীবন আর মায়া এসে কাটাইতে পারবো। কিন্তু হ্যাঁ, আপনার লগে বিয়া দিবেন না কেন? আমি কি দেখতে অসুন্দর? সেটাও না, খালি একটু উচ্ছন্ন গিয়েছি, এই জন্য আপনারা আমার লগে অবিচার করবেন? সেটা হতে পারে না। আমি এ বিয়ে হতে দিব না। দেখি কেমনি এ বিয়ে দেন। পুরো ঘটনাটা দেখে শুনে আদ্রিস এবার নিজের রাগ সামলাতে পারল না। ঘটনাস্থলে গিয়ে পেছন থেকে রাফির কলার চেপে ধরে ওকে একটা থাপ্পড় মারলো। আচমকা থাপ্পড় মারায় রাফির হাতের অস্ত্রশস্ত্র মাটিতে পড়ে গেল। সেখান থেকে একটা লাঠি তুলে নিয়ে ইচ্ছে মতো রাফিকে মারতে লাগলো আদ্রিস। রাফির সাথে থাকা সাঙ্গপাঙ্গরা আদ্রিসকে দেখেই হতভম্ব, কারণ কয়েকদিন আগেই ওদেরকে বেধড়ক পিটিয়েছে আদ্রিস। কারণটা ওদের অজানা। ভেবেছিল আদ্রিস হয়তো পুলিশের লোক, তাই ওর সাথে আর লাগতে যায়নি। সেদিনের কথা মনে পড়লেই আঁতকে ওঠে ওরা। একজনকে তো থাপ্পড় দিয়ে 3টা দাঁত ফেলে দিয়েছিল, রাফির হাত ভেঙে গাছে ঝুলিয়ে দিয়েছিল। এসব কথা মনে পড়তে ওরা রাফিকে বাঁচানোর কোনো দিকে খুঁজে পেল না। আর আদ্রিসের সাথেই রোজার বিয়ে হচ্ছে ব্যাপারটা যখন বুঝতে পারলো, রাফি হতবাক হয়ে গেল। যখন দেখলো রোজার বাড়ির লোকেরা ওকে পুলিশে দেওয়ার বন্দোবস্ত করছে, তখন ও মনে মনে আরও কেঁপে গেল। নিজের শরীরে আর কোনো শক্তি খুঁজে না পেয়ে আদ্রিসকে হুমকি দেয়া গলায় বলল, এর শেষ আমি দেখায় নিমু। আমার সাথে লাগলে আসলে কি কি হয় সেটা আমি তখন সবাই বুঝাই দিমু। আপনারা আইজিয়া যা করলেন সেটা মোটেও ঠিক করেন নাই। হাতে নয় ভাতে মারবো আপনাদের, কইয়া দিয়ে গেলাম। বলে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে রাফি আর ওর সঙ্গীরা পেছনের জঙ্গলের দিকে ছুটে গেল। ওদেরকে ধরার জন্য গ্রামের কিছু লোকজনও ছুটে গেল। আনন্দঘন পরিবেশটাতে নিমিষেই মন খারাপ ভাব চলে এলো। সেজন্য ইনায়েত সাহেব এবারে বিয়ের আয়োজন সম্পন্ন করতে বলেন। রোজা শান্তভাবে আর আদ্রিস রাগে ফুঁসতে ফুঁসতে কবুল বলার মাধ্যমে বিয়ে নামক একটি নতুন সম্পর্কে জড়িয়ে পড়ল আজীবনের জন্য।